আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাইবান্ধায় ৫ জন সহ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি। বৈশাখের প্রথম বৃষ্টিতে তাপদাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি। শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে সংসদে আইন পাশ। আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার। আগস্টে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র গরম ও হিট ওয়েভে জর্জরিত রাজধানীবাসীর জীবনে বিকেলে স্বস্তি নিয়ে আসে বৃষ্টি। তবে জনজীবনে স্বস্তি নিয়ে আসলেও দেশের ৮ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়, রংপুর ও বগুড়া নাটোরে ১ জন করে মারা গেছেন। আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে রোদের তীব্রতা কিছুটা কমবে। পাশাপাশি উত্তরাঞ্চলের রংপুর সহ বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টিপাত ও বজ্র বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। লায়লা নওশিনের রিপোর্ট। গত কয়েকদিন তীব্র তাপদাহে যে সময়ে হাঁসফাঁস করেছে রাজধানীবাসী, রোববার বিকেলে সেই সময়ে হঠাৎ চারদিকে অন্ধকার, আকাশ কাঁপিয়ে বজ্রপাত আর কালবৈশাখী ঝড়। বিকেলের আলো অন্ধকার রাত্রিতে রূপ নিলে রাস্তায় জ্বলে ওঠে গাড়ির আলো। তীব্র বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে জমে যায় পানীয়। আবহাওয়া অধিদপ্তর আগে জানিয়েছিল রোববার সিলেট ও উত্তরাঞ্চল সহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা। বজ্রবৃষ্টিতে সারা দেশে কয়েক জেলায় প্রাণহানিও হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি সহ অতিবৃষ্টির সম্ভাবনার কথা। 24 ঘন্টার তাপমাত্রার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের বিশেষ করে উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর প্রভাবে এই এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বৃষ্টিপাতের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্যদের জন্য শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির যে আইন ছিল, জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে তা বাতিল করে নতুন আইন পাশ করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন জ্বালানি তেল বিক্রিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের রেশনিং তুলে নেওয়া হয়েছে। চক্কর মালিথা রিপোর্ট। দিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হিসেবে গণ্য করে বিশেষ অধিকার সংক্রান্ত 2টি নোটিশের নিষ্পত্তি করেন স্পিকার। এ সময় পয়েন্ট অফ অর্ডারে কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। নেত্রকোনা 5 থেকে নির্বাচিত মাসুম মোস্তফা পয়েন্ট অফ অর্ডারে তার বক্তব্য উপস্থাপন করলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন। আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেপ্তার হয়, তাদেরকে
উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। চিফ হুইপ জ্বালানি তেল সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। সংসদ সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত বিল উপস্থাপন করেন আইনমন্ত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন আমিও আর বললাম না। 20 বছর 4 মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো 18 মাস যে আরামে ছিলেন সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। সহযোগিতার জন্য ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প নেয়ার পরামর্শ দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভায় এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন 17টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, যার মধ্যে 6টি নতুন সরকারের প্রকল্প। প্রতিমন্ত্রী জানান প্রকল্পগুলো বাস্তবায়নে অকারণে দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগের অনেক প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। এর মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। একদিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আবার অন্যদিকে কাজও তো এগিয়ে নিয়ে যেতে হবে। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেয়া শুরু হবে। এদিন রাশিয়ার রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচভ উপস্থিত থাকবেন। আর আগস্টে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল পাশার। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় 13 বছর পর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার শুরু হবে জ্বালানি ইউরেনিয়াম ভরার কাজ। প্রথম ইউনিটে মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলিং করা হবে। এরপর আগস্টে হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে এসেছে আরও আগেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে সব পরীক্ষাও সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিট পুরোপুরি চালু হওয়ার পর আগামী বছর চালু হবে দ্বিতীয় ইউনিট। আমরা বিদ্যুৎটা দিব আপনার সামটাইম 3rd উইক, অ্যাজ আই সেড, অগাস্ট সেকেন্ড উইক টু 3rd উইকের মধ্যে। তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। সেকেন্ড ইউনিট যাবে আপনার লেটস সে মিডল অফ জুন নেক্সট ইয়ার।
আমরা ফুয়েল লোডিংটা শুরু করব। ন্যাশনাল আইএ স্ট্যান্ডার্ড ফলো করেই আমাদের লোকাল জেনারেশন, লোকাল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে আমরা তৈরি করছি যে আগামীতে ওনারাই এটাকে আগে নিয়ে যাবেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নিরাপত্তারও কোনো ঝুঁকি নেই। ফুয়েল লোডিংয়ের 1 মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে, যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না, এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট বা এরকম করে 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 it will take 2 months to complete 300 megawatts. Around 10,000 tons of বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে, এবং আল্লাহ না কিছু একটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। রাশিয়ার পাওনা শোধ করার সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই বলে জানান মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে পরে নিহতের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। রাজধানীর বাড্ডার বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিমো আত্মহত্যা করেন। তার সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। নিহতের ঘনিষ্ঠ বান্ধবী ওই আত্মহত্যার প্ররোচনায় গুরুত্বপূর্ণ তথ্য দেয় পুলিশকে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের ৫৮তম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এবারে অন্যান্য সংবাদ। 6 মাস করে সময় নিয়ে 3বার সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিয়েও কার্যকর কোনো অগ্রগতি জানাতে পারেনি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স। এই ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর বাদীর আইনজীবী বলেছেন, এবারও প্রতিবেদন দিতে না পারলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করবেন তারা। সব শুনে হাইকোর্ট প্রতিবেদন জমা দিতে শেষবারের মতো আরও 6 মাস সময় বেঁধে দেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত বছরের 23 অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে 6 মাসের সময় দিয়েছিলেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে টাস্কফোর্স। তারা জানান, বিগত সময়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা পলাতক থাকায় কারো বক্তব্য গ্রহণ করতে পারেননি। তবে কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন তারা। ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্কফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্কফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তাদের কিন্তু সেইখানে ক্রাইম সিন সম্পর্কে তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছে। মামলার বাদী রুনির ভাই নওশেদ রহমানের আইনজীবী হাইকোর্টের অনুমতি নিয়ে অগ্রগতি প্রতিবেদন পড়ে হতাশা ব্যক্ত করেন। 3বার সময় দিয়ে 18 মাস হতে যাচ্ছে।
তাতেও যদি উন্মুক্ত করতে না পারেন তাহলে তো ধরে নিতে হবে হয় ক্যাপাসিটি নাই আর না হয় চান না। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিব। 2012 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভাইয়ের মরদেহের সন্ধানে সস্ত্রীক ঝিনাইদহের মহেশপুরে এসেছেন মীর ওয়ারসি নামে এক আফগান নাগরিক। শুক্রবার দুপুরে মীর ওয়ারসি তার স্ত্রীকে নিয়ে মহেশপুর থানায় হাজির হন। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় নিহত ভাই হাশেমির লাশ শনাক্ত ও আইনি প্রক্রিয়া দেশে ফিরিয়ে নিতেই বাংলাদেশে এসেছেন তিনি। মীর ওয়ারসি বর্তমানে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক আফগান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মীর ওয়ারসির দাবি ওই ব্যক্তি তার ছোট ভাই হাশেমি। শুক্রবার দুপুরে মীর ওয়ারসি ও তার স্ত্রী মহেশপুর থানায় গিয়ে তাদের ভাইয়ের সন্ধান ও মরদেহ উত্তোলনের বিষয়ে পুলিশের সহায়তা চান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাশেমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। সবুজে মোড়া এক স্বপ্নযাত্রা, দায়বদ্ধতার দীপ্ত দৃষ্টান্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু, যার চিন্তায়, চেতনায় আর কর্মে মিশে রয়েছে প্রকৃতির প্রতি অকৃত্রিম ও অক্লান্ত ভালোবাসা। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয় তাকে সংবর্ধনা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলা। রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠানে তাকে অভিনন্দন জানিয়ে প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই সম্মাননা পরিবেশ রক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। সবুজের প্রতি নিবেদিত এক জীবনের গল্প, যেখানে প্রতিটি পদচারণা প্রকৃতির টানে আর প্রতিটি উচ্চারণ পরিবেশের পক্ষে। মুকিত মজুমদার বাবু শুধু একটি নাম নয়, বরং এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি, যিনি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা, জাগিয়েছেন সচেতনতার আলো। অক্লান্ত, অবিচল, অবিরাম সাধনার স্বীকৃতি যখন তা হয় স্বাধীনতা পুরস্কার, তখন তা শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সমগ্র পরিবেশ আন্দোলনের এক গৌরবোজ্জ্বল মাইলফলক। তিনি গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এমন অর্জনকে দেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবেই দেখছেন সুধীজনরা। আমাদের চিন্তায় যেন একজন মুকিত মজুমদার বাবুর দেশপ্রেম ফুটে ওঠে, আমাদের কার্যকলাপে যেন একজন মুকিত মজুমদার বাবুর প্রেরণা খুঁজে পাই। আমাদের কথাগুলো, গবেষণার বক্তব্যগুলো আমরা কখনো সাধারণ মানুষের নিকট পৌঁছানোর সুযোগ পাইনি, কারণ আমরা প্রায় সময় দেখি গবেষণাগুলো প্রায় বন্দী থাকে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে। এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আমাদের প্রিয় মুকিত মজুমদার বাবু ভাই। 1971 সনে বাবু যুদ্ধে নেমেছিল অস্ত্র হাতে। এখন আর একটা বড় যুদ্ধে আছে বাবু, পরিবেশ সংরক্ষণ করা, প্রকৃতিকে বাঁচানোর যুদ্ধে এখন বাবু আছে। এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। মানুষকে সম্পৃক্ত করেছেন এবং মানুষ কিন্তু সচেতন হয়েছেন। আজকে বাংলাদেশের একটি শিশুও কিন্তু জানেন যে একটি প্রাণ কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আজ ভালো নেই, এই ভালো কি করে থাকবো সে চেষ্টা কিন্তু বাবু ভাই অব্যাহত রেখেছেন। প্রথমবারের মতো পরিবেশ খাতে স্বাধীনতা পদকের প্রচলনে ধরিত্রী রক্ষার অভিযাত্রায় গতি আসবে বলে মত বিশিষ্টজনদের। যখন জীবনের সংরক্ষণে, প্রকৃতির সংরক্ষণে কেউ এগিয়ে আসে, এর তো কোনো পারদ যন্ত্র নেই, প্রমাণ করা যাবে না যে তিনি কত পরিমাণ ভালোবাসা নিয়ে, মমত্ব নিয়ে এগিয়ে এসেছেন। প্রকৃতি ও ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে, আমরা সবাই সেখানে সমর্থন জানাই, তাদের সহযোগিতা করি। আসুন আমরা সবাই মিলে আজকে জীবন রক্ষার জন্য আমার প্রকৃতিকে রক্ষা করতে হবে। একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে
আরও বিস্তৃত আরও বহুমাত্রিক পরিসরে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা সবাই কিন্তু একই ধরনের কাজ করি না, আমরা কিন্তু এক একজন এক একভাবে কাজ করি, কিন্তু সেই কাজের মাধ্যমে যদি আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। এখনই কিন্তু আমরা অনেক দুর্বিষহ একটি সময় কাটাচ্ছি, তাহলে ভবিষ্যৎটা কোথায় যাবে? দূষণে আমরা কিন্তু জর্জরিত করে ফেলছি এই দেশটাকে। আমাদের শিক্ষাটা কিন্তু শুরু হওয়া উচিত বাসার থেকে। আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে এবং এই কাজটি যত বেশি আমরা সবাই মিলে করব, যত বেশি আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব, তখনই কিন্তু সম্ভব। আসুন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। 16 বছর আগে যেই সময়ে বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ানের সম্প্রচার, ঠিক সেই সময়ে সম্প্রচারে ফিরছে চ্যানেলটি। আগামীকাল সোমবার সন্ধ্যা 6:57 থেকে সম্প্রচারে যাবে এই টেলিভিশন চ্যানেল। সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্যাত্রায় চ্যানেল ওয়ানের মূল লক্ষ্য সংবাদের শুদ্ধতা। সুলতানা হিমো রিপোর্ট। 2006 সালের 24শে জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। কিন্তু মাত্র 4 বছরের মাথায় তৎকালীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় বস্তুনিষ্ঠ সংবাদের জন্য জনপ্রিয় এই চ্যানেল। এরপর কেটেছে 16 বছর। অনিশ্চিত সেই সময়কে পার করে ফিনিক্স পাখির গল্পের মতোই পুনরায় সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান। 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6:57 7টার সংবাদ প্রচারের আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেল ওয়ান। সরকারের টেলিকমিউনিকেশন অথরিটির নির্দেশে এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। ঠিক সেই ক্ষণে সোমবার সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান। পুনর্যাত্রায় চ্যানেল ওয়ান আত্মপ্রকাশ করছে সংবাদ ভিত্তিক দেশের প্রথম 4K টেলিভিশন চ্যানেল হিসেবে। যুক্ত হয়েছে আধুনিক অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। কর্তৃপক্ষ বলছে, আগের মতোই বিনিয়োগকারী ব্যবসায়ীদের প্রভাবমুক্ত থাকবে চ্যানেল ওয়ানের সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্মেও টেলিভিশনের নীতি, নৈতিকতা ও মান বজায় রাখা হবে। এবং পত্রিকাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেক ক্ষেত্রে টেলিভিশনের মতো চর্চা দেখি, ওখানেও একটা প্রতিযোগিতা হয়, কিন্তু সব ক্ষেত্রে যে সেটা মানসম্মত সেটা আমরা বলবো না। তো আমরা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানেও আমরা টেলিভিশনের সাংবাদিকতার যে মান, যে চর্চা, যে নীতি নৈতিকতা, সেগুলো বজায় রাখার চেষ্টা করছি। আমরা এমন কোনো প্ল্যাটফর্ম বাদ দিতে চাই না। একজন মানুষও যদি হয় যে এক্সে আছে, আমার টিকটকে থাকে, সেখানেও যেন আমাদেরকে পায়, সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছি। চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বললেন, সংবাদের শুদ্ধতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই চ্যানেল ওয়ানের মূল লক্ষ্য। অপপ্রচারের ভিড়ে অনেক সময় সঠিক সংবাদটি হারিয়ে যায়। চ্যানেল ওয়ান তখন সংবাদের শুদ্ধতা আর বস্তুনিষ্ঠতার ব্যাপারে সতর্ক থাকবে। সোমবার সন্ধ্যা 6:57 থেকে বাণিজ্যিক সম্প্রচারে যাবে চ্যানেল ওয়ান। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 12 বছর আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রায় 9 বছর ধরে মামলাটি ঝুলে আছে নিষ্পত্তির অপেক্ষায়। দীর্ঘদিনের রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। 2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন, গাড়ি চালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর 30শে এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 7 জনকে হত্যার ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা করেন। 2017 সালের 16 জানুয়ারি মামলার রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। রায়ে আসামি নূর হোসেন ও র্যাব 11-র বরখাস্ত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আজকে কয়েক বছর যাব ওই অবস্থায় আছে বিচারটা, যে হাইকোর্টে রায় হওয়ার পরে থেকে যে কোনো অগ্রগতির কোনো কিছুই আমরা এখনো দেখতে পারতেছি না।
আইন বিভাগের প্রতি আমাদের অনুরোধ রইল যাতে যে মানুষগুলা হারাইছে তাদের তো আর ফিরা পাবো না, অন্তত তারা যেন একটু চেষ্টা করে মানবিক দিক দিয়ে দৃষ্টি দেয় এবং এরা মনে করে যে না এই নির্মম হত্যাটার বিচার হোক। আমরা চাই দ্রুত যে রায়গুলো হয়েছে সেটার উপরে ভিত্তি করে রায়টা বহাল থাকুক, হাইকোর্টের রায়, এটাই আমাদের প্রত্যাশা এবং দ্রুত এই রায় বাস্তবায়িত হোক, সেটাই আমাদের প্রত্যাশা। ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায় নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রঘু রায়ের ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন ২ বছর ধরে তার বাবা ক্যান্সারে ভুগছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির একজন। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধ, চূড়ান্ত বিজয়ের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি ছবিগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। তার তোলা দুর্লভ ছবি নিয়ে রাইজ অব আ নেশন শীর্ষক বই ও প্রদর্শনী হয়েছিল, যার জন্য ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নিজের লেখা কবিতা, গান, চিত্রকর্মে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলী। প্রয়াত এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এক আয়োজনে বক্তারা বলেছেন, শহর জনপদে নবান্ন উৎসবকে ছড়িয়ে দিতে যে কয়েকজনের ভূমিকা ছিল, মতলুব আলী তাদের একজন। শিল্পীর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে চারুকলায়। নাজিব বেগের রিপোর্ট। বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী মারা যান গত বছরের ৩রা নভেম্বর। জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তার শিল্পকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের এই চারুকলার ইতিহাসে যেটা প্রথম একটা আর্ট গ্রুপ করা হয়েছে, সেটা ওর ইচ্ছে, ওর আগ্রহী করা হয়েছে কারিকা। আমার মনে হয়েছে যে তার কাজগুলো নিয়ে মৌরি এবং আমাদের পরিবারের লোকজন এবং তার অনুগ্রাহী যারা আছেন, যারা যেসব চরিত্র করছেন তাকে তুলে ধরবার নতুন করে, সেটা খুবই উৎসাহব্যঞ্জক। বিভিন্ন আয়োজনে মতলুব আলীর ভূমিকার কথা উঠে আসে আলোচনায়। ১০০ টাকা চাঁদা দিয়ে, মাত্র ১০০ টাকা, সেই সময় ১৯৬৯ সালে নবান্ন উৎসব শুরু করলাম শিল্পকলা একাডেমিতে। এই ধরনের আরো অনেক কিছুতেই মতলুব আলী জড়িত ছিলেন। শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনার। এছাড়া চারুকলায় তার একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্য পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে অন্তত ৮ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই হামলা কয়েক দফায় চলে। এতে শহরের আবাসিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়। এটি দিনিপ্রো শহরের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে জানানো হয়েছে। বৃহত্তর দিনিপ্রো পেট্রোভক্স অঞ্চলের সামরিক গভর্নর আলেকজান্ডার গানজা বলেন, রাশিয়া ২০ ঘন্টারও বেশি সময় ধরে ভয়াবহভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কৃষি সংবাদ।
সিরাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক। অভিযোগ, টাকার বদলে উৎপাদিত ধানের 25% সেচ খরচ হিসেবে নিচ্ছেন পাম্প মালিকরা। এতে উৎপাদন খরচ বেড়ে লোকসানের আশঙ্কায় কৃষক। প্রকৃতি সংবাদ। ভূ উপরিস্থ পানি সংরক্ষণ ও সেচ সুবিধা বাড়াতে ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে শুরু হয়েছে স্লুইস গেট নির্মাণ কাজ। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে সদর উপজেলার অন্তত 7টি গ্রামের চিত্র। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্লুইস গেটকে কেন্দ্র করে কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নের পাশাপাশি গড়ে উঠবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সঙ্গে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 17 পয়েন্ট বেড়ে 5,316 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 391টি কোম্পানির 982 কোটি 42 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 97 কোটি 80 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 157টির, কমেছে 172টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটি বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে এক সপ্তাহ পার হলেও টাঙ্গাইলে উদ্ধার নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহের পরিচয় মেলেনি। শোকে স্তব্ধ এলাকাবাসী। তো জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 20 এপ্রিল সন্ধ্যায় উপজেলার জামুরকি ইউনিয়নের গুন্টিয়া গ্রামে লৌহজং নদীর পাশ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। এক সপ্তাহ পার হয়ে গেলেও তাদের পরিচয় মেলেনি। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের মির্জাপুরে গত 20 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা লৌহজং নদীর আশেপাশে দুর্গন্ধ পাচ্ছিলেন। একটি গর্তে কুকুরকে মাটি খুঁড়তে দেখেন তারা। এক পর্যায়ে সেখানে নারীর চুল দেখতে পান তারা। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে মাটি খুঁড়ে বস্তাবন্দি এক নারী ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। এক সপ্তাহ পার হলেও পরিচয় মেলেনি মৃতদেহের। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তোলন করে দেখা যায় বস্তা ভর্তি একটা মেয়ে মানুষের লাশ। তো সেটা লাশটা উত্তোলন করে এবং নবজাতক একটা বাচ্চা ছিল সাথে, একদম নবজাতক। তো তারা লাশটা উত্তোলন করে এখান থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে লাশটা পোস্টমর্টম পাঠানো হয়েছে এবং আজ পর্যন্ত খবর নিয়ে যতটুকু আমরা পাই তখন পর্যন্ত লাশটির শনাক্তকরণের কোনো প্রক্রিয়া হয় না বা কোনো শনাক্ত হয় না। পরবর্তী লাশ বের হিসাবে দাফন করা হয়। ফাঁসি চাই, সরাসরি ফাঁসি চাই, কিন্তু আইন আদালত নাই। এই না মানুষের কাজ নেই, সম্পূর্ণ মানুষের কাজ হয়েছে। আমরা তার ফাঁসি চাই, যে এই ঘটনা ঘটছে যদি আসামি ধরা পড়ে তার ফাঁসি চাই, সোজা কথা। মির্জাপুর থানা পুলিশ জানায় মাটি খুঁড়ে ওই নারীর মৃতদেহ উপরে তোলার সময় তার সঙ্গে একটি নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত রিপোর্ট আসলে এবং ফরেনসিক রিপোর্ট আসলে আমরা বিস্তারিত জানতে পারব। প্রকৃত রহস্য উদ্ঘাটনের পূর্বে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রাম সমিতি ঢাকার নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক 2026-27 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ IDEB মুক্তিযোদ্ধা হলে এই অনুষ্ঠান হয়। 41 সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান সভাপতি ও সাবেক সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিদায়ী সভাপতি ও অভিষেক উপপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রাজধানীতে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সরওয়ার ওয়াদুদ চৌধুরী।
অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, ডক্টর প্রকৌশলী লুৎফুর রহমান, ছাত্র প্রতিনিধি শেজান খান, কাজী আলম সহ অন্যরা। সেমিনারে সরওয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশ বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা বললেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। জনগণের প্রধান আকাঙ্ক্ষা অনুযায়ী শিক্ষা সংস্কার কমিশন গঠন জরুরি। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিস মিলনায়তনে আইটি অ্যান্ড স্পোর্টস রেডি স্টেট ইনোভেটিভ শীর্ষক সেমিনার হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, মেধাস্বত্ব অধিকারের মাধ্যমে প্রাপ্ত আইনি সুরক্ষা স্রষ্টা, উদ্ভাবক ও বাণিজ্যিক লেনদেন ভারসাম্যের ভিত্তি সুদৃঢ় করে। তাই সৃজনশীল কর্ম সুরক্ষায় গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব কানিজ মৌলা। বক্তারা আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রের উদ্ভব, বিকাশ ও পরিণতির পেছনে রয়েছে শিল্পজাত মেধা সম্পদ এবং সাংস্কৃতিক মেধা সম্পদের অনন্য অবদান। সেমিনারে অন্যদের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আব্দুল্লাহ, কপিরাইট রেজিস্ট্রার SM আরশাদ ইমাম বক্তৃতা করেন। চট্টগ্রামে সন্দ্বীপের ভয়াল 29শে এপ্রিল ট্র্যাজেডি, উপকূল বাঁচাতে এখনই সিদ্ধান্ত শীর্ষক সংলাপ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা সন্দ্বীপবাসী ও হিউম্যান 24 নামে সংগঠন এই সংলাপের আয়োজন করে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সহ অন্যরা। এই সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্দ্বীপ সহ উপকূলীয় অঞ্চল উন্নয়ন ও নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উপকূলীয় অঞ্চল নিয়ে ওনার একটি বিস্তৃত পরিকল্পনা আছে, কিভাবে নদী ভাঙন থেকে নিয়ে, পাহাড় ভাঙন থেকে নিয়ে মানুষকে কিছুটা সুরক্ষিত করা যায়। আমরা জানি প্রকৃতির সাথে যুদ্ধ করে জেতাটা খুবই কঠিন এবং দুষ্কর কাজ, অলমোস্ট ইম্পসিবল। বাট এরপরে যতটুকু সেফটি নেটের মধ্যে আনা যায় এই অঞ্চলগুলোকে, এটা আমরা চেষ্টা করতে পারি। গাইবান্ধায় 5 জন সহ দেশের 8 জেলায় বজ্রপাতে 14 জনের প্রাণহানি। বৈশাখের প্রথম বৃষ্টিতে তাপদাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি। শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে সংসদে আইন পাশ। আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার। আগস্টে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।